শুভ সকাল প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি চ্যানেল 24 এর সাপ্তাহিক নিয়মিত আয়োজন জিসকা প্রেজেন্স পিউলি মেডিকেল 24 অনুষ্ঠানে আজকে পর্বে আপনাদের সাথে আছি আমি ডাক্তার সিফাত রহমান। প্রায়শই রোগীরা কমপ্লেন করে থাকেন যে তাদের হাত পা জ্বালাপোড়া করছে বা হাতে পায়ে ব্যথা করছে। তো বিশেষ করে আমাদের পরিবারের যারা বয়স্ক সদস্য আছেন তাদের মধ্যে কিন্তু এই লক্ষণগুলো প্রায়শই দেখা যায় এবং তারা বলে থাকেন যে তাদের হাত পায়ের জ্বালাপোড়া বা ব্যথার কথা। তো এই কমপ্লেনগুলো নিয়ে যখন তারা আসলে চিকিৎসকের কাছে যান তখন চিকিৎসক বেশ কিছু তাদের কাছ থেকে কিছু হিস্ট্রি নেন, তাদের কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে নিশ্চিত হন যে আসলে এই জ্বালাপোড়া বা ব্যথা হওয়ার পিছনে কারণটা কি। প্রিয় দর্শক, আজকের পর্বে আমরা সেই বিষয়টি নিয়েই আলাপ করব। আমাদের আজকের বিষয়বস্তু হচ্ছে হাত পা জ্বালাপোড়া এবং ব্যথা নিরাময়ের উপায়। আর এই বিষয়টি নিয়ে কথা বলবার জন্য আজকে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের দেশে অত্যন্ত স্বনামধন্য একজন চিকিৎসক, আমাদের আজকের অতিথি ডাক্তার সৈয়দ গোলাম মুগনি মাওলা, মেডিসিন বিশেষজ্ঞ, সহযোগী অধ্যাপক, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল। প্রিয় দর্শক, আমাদের এই আয়োজনটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আমাদেরকে ফোন করতে চাইলে টিভি স্ক্রলে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারটিতে ডায়াল করতে হবে। এছাড়া আমরা ফেসবুকেও লাইভে আছি, সেখানে আমাদের সাথে যুক্ত হতে পারবেন। স্যার শুভ সকাল, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ পিউলি টিম এবং জিসিকা ফার্মাসিউটিক্যালসকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। স্যার আজকে বলছিলাম যে কথা হবে হাত পায়ের জ্বালাপোড়া এবং ব্যথা। তো অনেক রোগীরাই নিশ্চয়ই আপনাদের কাছে আসে যে এই ধরনের কমপ্লেইন নিয়ে, বিশেষ করে যারা একটু বয়োজ্যেষ্ঠ যারা আছেন তারা মূলত এই সমস্যাটা নিয়ে আপনাদের কাছে আসে। তো যখন আপনাদের কাছে রোগীটা আসছে তখন মানে শুরুতে আপনাদের মাথায় আসলে কি কাজ করে যে কেন এরকম হচ্ছে? ধন্যবাদ। আসলেই তাই যে এই ধরনের সমস্যা নিয়ে কিন্তু আমাদের কাছে প্রচুর সংখ্যক রোগীরা আসে এবং এটাও সত্য কথা যে একটু বয়সর্ধ যারা বা যারা 50-এর ঊর্ধ্বে তাদের দেখা যায় পুরুষ মহিলা দুজনেরই এই ধরনের কমপ্লেন বেশি থাকে। আমি বলবো যে একটু মানে আনুপাতিক হারে মহিলাদের একটু বেশি এই ধরনের কমপ্লেন বেশি করেন। আর তবে আবার কিন্তু এর চেয়ে কম বয়সের যারা 30-40 তারাও আসেন, অনেক সময় শিশুরাও কিন্তু এই ধরনের কমপ্লেন নিয়ে আসে। তো আমরা পর্যায়ক্রমিক আলোচনায় এই সব কিছু নিয়ে আজকে আশা করছি দর্শকদেরকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারবো। তাহলে প্রথমেই আপনি দেখুন যে আপনার জ্বালাপোড়া ব্যথা এটা কোথায়? এটা কি শুধু পায়ে, শুধু একদিকে ডান পায়ে বা বাঁ পায়ে, নাকি আবার হাতেও আছে, আবার যদি শুধু ডান দিকে না বাম দিকে? এটা একটা। আরেকটি হচ্ছে আপনার এই ব্যথা জ্বালাপোড়া এটা কি শুধু আপনার জয়েন্টে হচ্ছে? যেমন পায়ের কথা যদি আমি বলি তাহলে কি শুধু হাঁটুতে হচ্ছে বা শুধু গোড়ালিতে হচ্ছে বা শুধু কোমরে হচ্ছে, নাকি এটা পুরো পা জুড়েই ছড়িয়ে পড়ছে এই জ্বালাপোড়া ব্যথা? আর হচ্ছে হাতের ক্ষেত্রে একই কথা যে আপনার কনুই বা রিস্টে হচ্ছে, শুধু হাতে হচ্ছে, অর্থাৎ কোন স্থান আপনার সেটা খুব বেশি জ্বালা হচ্ছে, কতদিন ধরে হচ্ছে। তো আমরা প্রথমত এটাকে আসলে ভাগ করি হচ্ছে এটা কি পেরিফেরাল নিউরোপ্যাথি নাকি আপনার রিউমাটোলজিক্যাল বা জয়েন্ট ডিজিজ। তাহলে স্বাভাবিকভাবেই দর্শকদের আমি বলবো যদি দেখা যায় যে আপনার কোনো জয়েন্ট যেমন হাঁটু, গোড়ালি, এই জায়গাগুলো ফুলে গেছে, লাল হয়ে গেছে, গরম হয়ে গেছে, যে জিনিসগুলোকে আমরা বলি সাইন্স অফ ইনফ্লামেশন, তাহলে আমরা মনে করব যে এটা বাতজনিত সমস্যা। যেমন আপনি জানেন রিউমাটয়েড আর্থ্রাইটিস, বিভিন্ন ধরনের গাউট থেকে শুরু করে বিভিন্ন ধরনের আর্থ্রাইটিস আছে এবং দেখা যায় যে আপনি বিশ্রাম নিলে এই ব্যথাগুলো বেড়ে যাবে। আপনি হাঁটাহাঁটি করলে প্রথম কয়েক কদম ব্যথা বেশি থাকবে, কিন্তু আপনি যত হাঁটবেন বা যত আপনার সেই জয়েন্ট মুভ করবে তত ব্যথাগুলো কমে আসবে। এটা হচ্ছে ইনফ্লামেশন বা আর্থ্রাইটিস জনিত সমস্যা। আর যদি দেখেন যে না আমার কোনো গোড়ালি বা কোনো জয়েন্ট বা হাতের কোনোই ফুলে যায়নি, কিন্তু আমার পুরো হাত জুড়েই একটা কেমন যেন একটা জ্বালা পোড়া, কেমন একটা আমাদের রুগীরা যেমন বলে কামড়ানো ব্যথা, আবার আপনার জ্বালা পোড়া করছে, ব্যথা করছে, কেউ একটু চেপে দিলে একটু ম্যাসেজ করলে আরাম লাগছে, বিশেষ করে রাতের বেলা এই উপসর্গগুলো বেড়ে যাচ্ছে, এই জিনিসগুলোকে আমরা বলি যে দ্যাট ইজ নিউরোপ্যাথিক পেইন। তো আমরা আজকে আলোচনায় মূলত আর্থ্রাইটিস নিয়ে আরেকদিন আলোচনা হবে। আজকে আমরা যে এই যে হাত পায়ে যে নির্দিষ্ট জয়েন্টে না
পুরো হাত পা জুড়েই যে জ্বালা পোড়া ব্যথা, ডিফিউজ যে একটা পেইন হচ্ছে, যে নিউরোপ্যাথিক আমরা পেইন, এই সেটা নিয়ে বিষয়ে আমরা একটু কথা বলবো। আলোকপাত করতে চাচ্ছি। তাহলে এরকম হলে সাধারণত দেখা যায় যে আপনি দেখুন যে এটাকে আপনার কোমর থেকে পুরো পায়ে একদিকে ব্যথাটাকে ঝিনঝিন করে নেমে যায় কিনা, আরেকটি হচ্ছে দুপায়েই হচ্ছে, আর একই কথা হাতের ক্ষেত্রেও। তো সবচেয়ে আমাদের কাছে এই যে সমস্যাগুলোতে এই ধরনের উপসর্গ নিয়ে রোগীরা মূলত আসেন, তার মধ্যে আমি বলবো 1 নম্বরে আমি বলবো ডায়াবেটিস। যে আমাদের রোগীরা বলেন যে স্যার ডায়াবেটিস আমার বাড়তি, এটার সাথে ব্যথার কি সম্পর্ক? মানে যারা দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, দীর্ঘদিন ধরে আপনি জানেন যে যেটা আমরা ডায়াবেটিক নিউরোপ্যাথি বলি আমরা যেটাকে, আমাদের যেহেতু ডায়াবেটিস আমাদের অসংখ্য মানুষের আছে, বেশিরভাগ ক্ষেত্রেই বাংলাদেশের মানুষ কেন সারা বিশ্বের মানুষ এই ডায়াবেটিস অত ভালো নিয়ন্ত্রণ হতে চায় না, যেহেতু এটার সাথে লাইফস্টাইল জড়িত। তো দেখা যায় যে ডায়াবেটিস অত বেশি নিয়ন্ত্রণ হয় না। যারা 10 বছর বা তদূর্ধ্ব সময়ে এই ডায়াবেটিস, অনিয়ন্ত্রিত ডায়াবেটিসে আক্রান্ত, তাদের এই জ্বালা পোড়া ব্যথা তৈরি হয়। এবং সাধারণত দেখা যাবে এগুলো দূরবর্তী, অর্থাৎ পায়ের পাতার কাছে বা হাতের কাছে, আঙ্গুলের কাছে, এগুলো আপনার এই জ্বালা পোড়া ব্যথাগুলো বেশি করে, বিশেষ করে রাতে যখন শুতে যান। এই ক্ষেত্রে ডায়াবেটিস রোগীদের যদি এই উপসর্গ দেখা দেয়, বুঝতে হবে ডায়াবেটিসের কারণে আপনার স্নায়ু বা নার্ভের ক্ষতি হয়, যেটাকে আমরা ডায়াবেটিক নিউরোপ্যাথি বলি। এখানে আপনার চিকিৎসার মূল অংশই বা ফোকাসই থাকবে ডায়াবেটিস নিয়ন্ত্রণ। আরেকটি যেটি কমন আসে আমাদের কাছে, সেটি হচ্ছে যে স্পন্ডাইলোপ্যাথি, অর্থাৎ আমার ঘাড় বা কোমর, এখানকার হাড়, যেটা আপনি বলছেন যে বয়সোর্ধ রোগীদের বেশি হয়, সেটা হচ্ছে যে স্বাভাবিক বয়সের সাথে আমাদের একটু হাড়ের ক্ষয় হয়। আমাদের যারা মহিলাদের বিশেষ করে যখন মেনস্ট্রুয়েশন বন্ধ হয়ে যায়, যেটাকে আমরা পোস্ট মেনোপজাল পিরিয়ড বলি, সেই জায়গাতেই হাড়ের ক্ষয়ের মাত্রা বেড়ে যায়, হাড় ক্ষয়টা তখন বেশি ত্বরান্বিত হয়। তো এইসব কারণে, অথবা যদি আপনার কোনো আর্থ্রাইটিস রোগ থাকে, কোনো কারণে আপনার যদি কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো ট্রমার কারণে যদি আপনার ঘাড়ে বা কোমরে আঘাত লাগে, তখন ওই জায়গার আপনি জানেন যে স্পাইনাল কর্ড, আমাদের যে মেরুদণ্ডের হাড়, তার ঠিক ভেতরেই এই স্পাইনাল কর্ডটা আছে, যেটি আমাদের মস্তিষ্ক বা ব্রেইন থেকে একটি মোটা রগ আমাদের সোজা এই মেরুদণ্ড দিয়ে একদম নিচ পর্যন্ত চলে এসেছে, ঘাড় থেকে একদম কোমর পর্যন্ত, যেটাকে আমরা স্পাইনাল কর্ড বলি, বাংলায় তো অনেক সময় শাহরগ বলা হয়। তো এই হাড় যদি নড়ে যায়, সেটা আমার ঘাড়ের হাড় হোক বা কোমরের হাড় হোক, হ্যাঁ, যদি হাড় নড়ে যায়, তখন এই পিছনে স্পাইনাল কর্ডে চাপ পড়ে। তো নার্ভ সেন্টারে যখন চাপ পড়ে, সেখান থেকে যে ব্রাঞ্চেস বা শাখাগুলো আমার হাতে এসেছে, আমার পায়ে নেমে গেছে, সাধারণত ঘাড়ের সার্ভাইকাল স্পাইনাল কর্ড থেকে আমার হাতে নার্ভগুলো আসে, আমার লাম্বার স্পাইন, ওই জায়গা থেকে আমার পায়ের রগগুলো বা নার্ভগুলো নামে। সেখানকার হাড় যদি সরে গিয়ে ওই রগে চাপ দেয়, তখন দেখা যায় পুরো পা জোরে বা পুরো হাত জোরেই ব্যথা হয়, ডিফিউজ একটা পেইন হয়। আমাদের সাথে ফোনে একজন দর্শক আছে, আমরা ফোন কলটি নিয়ে আসছি। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। হ্যালো। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আমার নাম বাবুল সরকার, আমি গাজীপুর থেকে বলছিলাম। আমি ডাক্তার সাহেবের সাথে একটু কথা বলতে চাই। জি স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, আমি একজন ডায়াবেটিসের রোগী। আমার অনেক বছর ধরে ডায়াবেটিস, কিন্তু এখন কিছুদিন হয়েছে যে আমার পায়ের গোড়ালি, পায়ের পাতার মধ্যে প্রচন্ড ব্যথা করে এবং জ্বালা পোড়া করে। আমি কি ট্যাবলেট খাইতে পারি? আর এটা যদি হাতে কেউ চাপ দেয়, চিপা দেয়, তাহলে অনেক ভালো লাগে, আমি ভালো ফিল করি। কিন্তু অন্যথায় আমার হাঁটুর নিচেও প্রচন্ড ব্যথা করে। শুধু রাত্রে শোয়ার পর সারাদিনে আমি কোনো কিছু ফিল করি না, কিন্তু যখন আপনি শোই তারপরে আর কি। আর মাঝে মধ্যে রোগে টানা দেয়, টানা দিলে মনে হয় যে পা ছিঁড়ে যাইতেছে। কাইন্ডলি আমারে বলবেন যে সমস্যাটা কি। আচ্ছা দর্শক, আপনাকে ধন্যবাদ স্যার। আমরা সম্ভবত ডায়াবেটিক নিউরোপ্যাথির একজন পেশেন্টের সাথে কথা বললাম। প্রথমে আপনি খেয়াল করুন, আমরা যে উপসর্গগুলো বলছিলাম, উনি একদম দেখেন হুবহু সেই কথাগুলোই বলেছেন, যে আমার পায়ের পাতার দিকে ব্যথা, অর্থাৎ পায়ের দূরবর্তী, উপরের দিকে না। তারপর উনি বলছেন যে একদম টিপিক্যাল, যে চেপে দিলে ভালো লাগে। দিনের বেলা আমরা বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, এই পেইনগুলো বা এই বার্নিংগুলো একটু মাইল্ড হয়, অল্প হয়।
যার জন্য আমি যখন অন্য কাজে ব্যস্ত থাকি ওদিকে খেয়াল থাকে না। মূলত এই যে আমাদের রোগীরা বলে যে রাতে আমার এই ব্যথা হয়, কারণ হচ্ছে রাতে তখন আমি শুয়ে পড়ি, তখন আমার অন্যান্য দিকে অত খেয়াল নেই, তখন আমার এই অল্প ব্যথা বা কামড়ানোটাই তখন আমাকে বেশি ডিস্টার্ব করে, তখন আমি সেটা টের পাই। অন্য সময় ব্যস্ত থাকি অতটা বুঝতে পারি না। রাতে যখন একাকী নিজের মতো করে শুই তখন দেখা যায় এই জিনিসগুলো বোঝা যায়। তো ধন্যবাদ আপনাকে এই প্রশ্ন করার জন্য। তাহলে আমরা যেটা আলোচনা করছিলাম যে এটি হচ্ছে ডায়াবেটিসের কারণে অনিয়ন্ত্রিত থাকলে, মূলত ডায়াবেটিস অনেক সময় নিয়ন্ত্রণে থাকলেও যদি দীর্ঘমেয়াদী ডায়াবেটিস থাকে তাহলে আমাদের স্নায়ু বা নার্ভের এই অতিরিক্ত চিনিটা ক্ষতি করে। এটাকে আমরা ডায়াবেটিক নিউরোপ্যাথি বলি। এখন আপনার জ্বালাপোড়া করছে, এখন থেকে আপনি যদি সতর্ক না হন, ডায়াবেটিস কন্ট্রোল না করেন, এর পরবর্তী ধাপ হচ্ছে অনুভূতিহীন হয়ে যাওয়া। অর্থাৎ তখন দেখা যাবে পায়ে আপনি যদি হাত দেন, আপনি স্পর্শ করেন, সেই স্পর্শ আপনার কাছে কম অনুভূত হবে। হাতে যতটা ভালো বুঝবেন পায়ে ততটা ভালো বুঝবেন না। তো এটা তখন কিন্তু ব্যাপারটা আরেকটু খারাপ হবে, কারণ তখন আপনি আঘাত পাবেন, বুঝতে পারবেন না, পায়ে ক্ষত হবে। এবং আপনি জানেন যে ডায়াবেটিস রোগীদের পায়ের ক্ষত বেশ সমস্যা করে। রাইট। তো সুতরাং আপনার কাছে আমাদের পরামর্শ থাকবে, প্রথমে আপনি ডায়াবেটিসকে কন্ট্রোল করুন। দ্বিতীয়ত আপনি আপনার পায়ের যত্ন নেবেন। নিয়মিত রাতে শোয়ার সময় আপনার পাকে পর্যবেক্ষণ করবেন যে ওখানে আপনার অজান্তে সেখানে কোনো ঘা বা কোনো চর্মতে কোনো সমস্যা হলো কি না, এগুলো আপনি খেয়াল রাখবেন। সবসময় ভালো জুতা পরার চেষ্টা করবেন, যেন অর্থাৎ আমরা যে পায়ের যত্ন বলতে ডায়াবেটিক রোগীর যেগুলো, সেগুলো আপনি ভালো করে খেয়াল নেবেন। এটা হচ্ছে প্রাথমিক। দ্বিতীয়ত হচ্ছে যে ভিটামিন B12 আপনার এই রোগের জন্য ভালো। তো আপনি সাধারণত আমাদের যে সাধারণ শাকসবজি আছে, মাছ, মুরগি, ডিম, এগুলোতে যথেষ্ট ভিটামিন B12 আছে। তো একজন যদি সাধারণ রেগুলার খাবার খায়, তার যদি কোনো পেটের কোনো সমস্যা না থাকে, তাহলে সাধারণত ভিটামিন B12-এর অভাব হয় না। তারপরও আপনি বিভিন্ন রকমের ভিটামিন B12-এর ওষুধ আছে, সাপ্লিমেন্ট আছে, বেশি না, আপনি 1 মাস বা 2 মাস একটু এই ভিটামিন B12টা খেতে পারেন। আর তারপরে হচ্ছে যে সাধারণত এরপরে যদি কন্ট্রোল না হয়, তাহলে আমরা বিভিন্ন ওষুধ ডাক্তাররা ব্যবহার করেন। তার মধ্যে আছে অ্যামাইট্রিপটাইলিন আছে, অনেক পুরনো একটা ওষুধ। তার পাশাপাশি আধুনিক যে ওষুধগুলো আছে তার মধ্যে গাবাপেন্টিন, প্রিগাবালিন, আধুনিক এসেছে মিরোগাবালিন। এই ওষুধগুলো আমরা সাধারণত চিকিৎসকের পরামর্শ, একজন মেডিসিন বিশেষজ্ঞ বা একজন ডায়াবেটিস বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে এই ওষুধগুলো ব্যবহার করা হয়। তো ওষুধের পাশাপাশি নিয়মিত ডায়াবেটিস খাদ্যাভ্যাস, নিয়মিত হাঁটা, ডায়াবেটিসকে কন্ট্রোল করা এবং পায়ের উপযুক্ত যত্ন নেওয়ার প্রতি আমি সুপ্রিয় দর্শকের দৃষ্টি আকর্ষণ করব, সবাইকে পরামর্শ দেব। এই প্রশ্নের মাধ্যমে কিন্তু আমাদের অনেকগুলো বিষয় জানা হয়ে গেল, যে আপনি ম্যানেজমেন্টের অনেকগুলো বিষয় উঠে আসলো। আমাদের সাথে ফোনে আরেকজন দর্শক আছেন। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো জি, ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম বলে প্রশ্নটি করুন। আমার নাম শামিয়া শিউলি। আমার পায়ের তালুতে প্রচন্ড ব্যথা এবং সামনে অনেক সময় ফুলে যায় আর জ্বলায়ও। আপনার কি কোনো প্রশ্ন আছে ওনার কাছে? পায়ে বলেছেন, পায়ের গোড়ালিতে প্রচন্ড ব্যথা এবং পায়ের গোড়ালি ফুলে যায়। আপনার কি এটা কি এক পায়ের গোড়ালি ফুলে যায়, বা ওখানে কি খুব গোড়ালিতে ব্যথা হয়? গোড়ালিটা কি একটু লাল হয়ে গরম হয়ে যায়? হ্যাঁ হ্যাঁ। এটা কি এক পায়ে হয়? না না, 2 পায়ে। 2 পায়েই হয়। আপনার কি মূলত গোড়ালি অংশটুকু ছাড়া? পুরো পায়ে, পায়ের পাতা? আচ্ছা, বুঝতে পেরেছি। ফুলে যায় কি? হ্যাঁ, ফুলে যায়, লাল ফুলে যায়। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন ওনার আর একটু সামনে আলাপ করলে অনেক সময় ভালো হয়। তো দর্শক, আপনি একটু খেয়াল করুন, যদি আপনার পা ফুলে যাওয়ার পাশাপাশি যদি লাল হয়ে যায়, গরম হয়ে যায়, ওখানে যদি তীব্র ব্যথা হয়, সেই ক্ষেত্রে আমরা চিন্তা করব যে কোনো আর্থ্রাইটিস আছে কিনা। যার মধ্যে কিছু মনে না করলে আপনার বয়সটা কেমন হবে?
আমার সাথে নাই। আচ্ছা, তো এইসব ক্ষেত্রে আমরা অনেক সময় বলি গাউট বা ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার কারণে এরকম হতে পারে, অথবা অনেক সময় রিউমাটয়েড আর্থ্রাইটিস বা অন্যান্য বাতের কারণে হতে পারে। আপনার কি ডায়াবেটিস আছে? আমার জরাইছে, টিউমার আছে। ডায়াবেটিস আছে কি আপনার? না স্যার। আচ্ছা, ঠিক আছে। তো আপনার এই ক্ষেত্রে আপনার ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত দুটো কারণে। এক হচ্ছে আপনার পা ফুলেও যাচ্ছে, অর্থাৎ এটা কি পায়ে পানি আসছে কিনা, ইডিমা কিনা। জরায়ুতে টিউমার আছে উনি জরায়ুতে টিউমার, যদিও জরায়ু টিউমারের সাথে কমনলি জরায়ু টিউমার বলতে আমরা সাধারণত ফাইব্রয়েডগুলোকেই বুঝতে পারি। তো সাধারণত সেগুলো আপনার এই পা ফোলা বা পানির সাথে সম্পর্ক নেই বলেই প্রতীয়মান। দূরবর্তী সম্পর্ক থাকতে পারে, তবে সম্ভাবনা কম। তো আমি বলবো যে অবশ্যই আপনি একজন মেডিসিন বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করবেন এবং তিনি দেখবেন যে কোনো পায়ে, দু পায়ে যেহেতু উনি বলছেন যে পা ফুলে যায়, দু পায়ে পানি আসার বা ফুলে যাওয়ার অনেকগুলো কারণ আছে। সেটা কিডনির কারণে হতে পারে, লিভারের কারণে হতে পারে, ওজনাধিক্যের কারণে হতে পারে। তো আমি মনে করি একজন ডাক্তারের পরামর্শ নিলে আপনি এই পা কেন ফুলে যাচ্ছে এটা অবশ্যই আপনার একজন ডাক্তারের মাধ্যমে এটার কারণ বের করা উচিত। আর আপাতত আপনি প্রাথমিকভাবে যে কাজগুলো করবেন সেটা হচ্ছে যে রাতে শোয়ার সময় পায়ের নিচে বালিশ দিয়ে পাটাকে একটু উঁচু রাখবেন, এবং বসার সময়ও সম্ভব হলে একটি টুল বা কিছু দিয়ে যদি পাটাকে উঁচু রাখা যায়, তাহলে অল্প পানি যেটা পায়ে জমে আমাদের সারাদিন সাংসারিক কাজে দাঁড়িয়ে থাকার কারণে সেই পানিটা চলে যাবে, পানিটা কমে যাবে, ফোলাটা কমে যাবে। ব্যথা বেশি থাকলে আপনি আপাতত, আমরা বলি যে ব্যথার ওষুধ যত কম খাওয়া যায়, আপনি প্যারাসিটামল জাতীয় একটু ওষুধ রাত্রে সেবন করুন। হালকা গরম শেক বা বিভিন্ন ব্যথার মলম পাওয়া যায়, সেগুলো আপনি চাইলে আপনার পছন্দ মতো আশপাশের একটি ফার্মেসি থেকে একটু হালকা ব্যথার মলম, একটু গরম শেক, এগুলো একটু সাথে একটি প্যারাসিটামল ট্যাবলেট, এগুলো আপনি একটু দিনে 2বার বা 3বার ব্যবহার করতে পারবেন। আর ওই যেটা বললাম যে পা উঁচু রাখার চেষ্টা করুন। পাশাপাশি অবশ্যই একজন মেডিসিন বিশেষজ্ঞ বা উপযুক্ত ডাক্তারের পরামর্শ নিয়ে কেন পা ফুলছে, কারণটা বের করাটা দরকার। কেন পা, যেহেতু পা ফুলছে এটাকে আমরা অবশ্যই গুরুত্ব দেব এবং এটার অবশ্যই রোগ নির্ণয় করা উচিত। আন্ডারলাইন কি কজ আছে এবং তার মাধ্যমে একটা ট্রিটমেন্ট। আপনি প্রাথমিক চিকিৎসাগুলো তো আমি বলে দিলাম, এই অনুযায়ী একটু চলুন এবং একজন ডাক্তারের শরণাপন্ন হন। আচ্ছা স্যার, আমরা একটু বিরতিতে যাব। অবশ্যই। প্রিয় দর্শক, জিসকা প্রেজেন্স পিউলি মেডিকেল 24 অনুষ্ঠানে এ পর্যায়ে একটি ছোট্ট বিরতিতে যাচ্ছি। বিরতির পর ফিরে আসছি, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতি শেষে আবারও আমন্ত্রণ জানাচ্ছি জিসকা প্রেজেন্স পিউলি মেডিকেল 24 অনুষ্ঠানে। আজকের পর্বে আমরা কথা বলছি হাত পায়ের জ্বালাপোড়া এবং ব্যথা নিরাময়ের উপায়। আর আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন ডাক্তার সৈয়দ গোলাম মগনি মাওলা, অধ্যাপক, মেডিসিন বিশেষজ্ঞ, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল। এছাড়া স্যার ধানমন্ডি পপুলারে নিয়মিত রোগী দেখছেন। প্রিয় দর্শক, আমাদের আজকের এই আয়োজনে যদি আপনারা সরাসরি ফোন করতে চান তাহলে টিভি স্ক্রলে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারটিতে ডায়াল করতে হবে। স্যার, বিরতিতে যাবার আগে আমরা পায়ের সমস্যা নিয়ে অনেকটাই শুনলাম এবং আমাদের সাথে ফোনে যে দুজন দর্শক ছিলেন তাদের কমপ্লেইনও ছিল যে পায়ে ব্যথা বা পায়ে জ্বালা পোড়া। তো স্যার, আমরা তো জানি যে হাতেও এই ধরনের উপসর্গ থাকতে পারে। তো হাতে মূলত কি কি কারণে এই ধরনের উপসর্গ প্রকাশিত হয়? ধন্যবাদ। প্রথমত আমরা বলবো যে যখন আপনার 4 হাত পাই, কারণ সাধারণত এটা আপনি কমন যে এই নিউরোপ্যাথিগুলো সাধারণত দূরবর্তী নার্ভে আক্রমণ করে, অর্থাৎ ডিস্টাল নার্ভ। যেমন আপনার হাতের উপরের দিকে যে আগে যে হাতের আঙ্গুলে আপনার আগে আক্রান্ত হবে, পায়ের উপরের দিকে চাইতে পায়ের পাতা, পায়ের গোড়ালির ওই দিকের অংশটা বেশি আক্রান্ত হবে। হাতের ক্ষেত্রে যখনই আপনার 4 হাত পায়ে হবে, স্বাভাবিকভাবে আপনি তখন বুঝবেন যেটা একটা সিস্টেমিক ডিজিজ, যেটা আমরা আলোচনা করেছি আগেও। যদি আপনার ডায়াবেটিস থাকে সেটা সবচেয়ে কমন, এই ক্ষেত্রে ডায়াবেটিসের কারণে হতে পারে। যদি আপনার কোনো কারণে ভিটামিন B12 অভাব হয় সেক্ষেত্রে হতে পারে। আবার যদি আপনি যেমন যাদের আপনার ক্রনিক ডিসেন্ট্রি আছে, ডায়রিয়া আছে, যাদের খাবার ঠিকমতো হজম হয় না, তাদের এসব ভিটামিনের অভাব হয়। আবার অনেক ক্ষেত্রে কিন্তু আমাদের দেশে টিবি রোগ আছে, যেমন যক্ষা,
যক্ষার ওষুধের কারণে কিন্তু এই ধরনের অনুভূতি বা পেরিফেরাল নিউরোপ্যাথি হতে পারে, অর্থাৎ ওষুধের কারণেও হতে পারে। তাহলে ডায়াবেটিস, ভিটামিনের অভাব, ঔষধের কারণ, এছাড়া অন্যান্য কিছু ইলেকট্রোলাইটস যেমন পটাশিয়ামের অভাব, এসবের কারণে এই ধরনের উপসর্গগুলো হতে পারে। তবে হাতে একটি বিশেষ রোগ আছে যেটাকে আমরা বলি কার্পাল টানেল সিনড্রোম। এই কার্পাল বলতে হচ্ছে আমাদের এই যে আমাদের হাতের যে রিস্ট জয়েন্টের যে ছোট ছোট হাড্ডিগুলো, এগুলোকে বলা হয় কার্পাল বোন। এখান দিয়ে আমাদের নার্ভ বা স্নায়ু আমাদের হাতে আসে। তো কোনো কারণে এখানে যদি প্রদাহ হয়, ইনফ্লামেশন হয়, বা এখানে যদি কোনো কারণে একটু রস জমে, তাহলে দেখা যায় এন্ট্রাপমেন্ট, অর্থাৎ ওই নার্ভের উপর চাপ পড়ে। ওই স্নায়ুর উপর চাপ পড়লে তখন আমাদের শুধু হাত, এই গোড়াল হাতের রিস্ট জয়েন্টের উপরে কোনো উপসর্গ নেই, শুধু রিস্ট জয়েন্টের পরে দেখা যায় মূলত এই হাত জ্বালা পোড়া করে, অবশ লাগে। অনেকে বলেন যে কিছু ধরতে গেলে আমি মনে হচ্ছে যেন শক্তি পাচ্ছি না, ধরতে পারছি না, এই অনুভূতিগুলি হয়। তো এটাকে আমরা বলি কার্পাল টানেল সিনড্রোম। এর সাধারণত থাইরয়েড রোগ, যাদের হাইপোথাইরয়েডিজম বা থাইরয়েড হরমোনটা কম, তাদের দেখা যায় যে এই হাইপোথাইরয়েড রোগে কিন্তু এই কার্পাল টানেল সিনড্রোম হয়। কোনো কারণে যদি আপনি হাতে কবজিতে যদি আঘাত পান তাহলে হতে পারে। আর ডায়াবেটিস তো আমরা আগেই বলেছি। তো এই উপসর্গটা হয় বেশি রাতে, এবং দেখা যায় হাত ঝিনঝিন করে রাতে ঘুম ভেঙে যায় এবং বেশ তীব্র জ্বালা পোড়ায় এবং ব্যথাই হয়। যাদের হয় রোগীরা কিন্তু বেশ কষ্ট পান। তো এরকম হলে আমরা বলি প্রাথমিক উপসর্গ অবশ্যই আপনি দেখুন যে রোগগুলো আমি বললাম, যে আপনার ডায়াবেটিস অনিয়ন্ত্রিত থাকলে সেটা কন্ট্রোল করুন, থাইরয়েড রোগ আছে কিনা একটু দেখে নিন, কোনো কারণে আপনি কোনো অন্য রোগের কারণে কোনো ওষুধ সেবন করছেন কিনা, বা আপনার যদি কোনো ডায়রিয়া বা ওই ধরনের কোনো ক্রনিক ডিজিজ থাকে সেগুলো সম্পর্কে আপনি একটু সতর্ক হন। 1, 2 হচ্ছে আমরা বলি সফট বল, অর্থাৎ বাচ্চাদের যে নরম বল আছে বাচ্চারা খেলে, ওরকম বল নিয়ে আপনি নিয়মিত ব্যায়াম করুন। কারণ আপনি যত এই হাতকে মুঠো করবেন, ছাড়বেন, তত এখানে আপনার ব্লাড সার্কুলেশন হবে। এখানে ওই যে বলেছি যে রস জমে, অর্থাৎ এই ফ্লুইডটা সার্কুলেট করে এখান থেকে বের হয়ে যাবে, আপনার হাতের জ্বালা পোড়া কমে যাবে প্রাথমিকভাবে। তার সাথে একটু আপনি ভিটামিন B12 সাপ্লিমেন্ট অল্প দিনের জন্য নিতে পারেন। অনেকে আছে 6 মাস 1 বছর ধরে ভিটামিন সাপ্লিমেন্ট খেয়েই যাচ্ছে, আমরা সেটাকে বলবো যে সঠিক নয়। বরঞ্চ আপনি 1 মাস বা সর্বোচ্চ 2 মাস একটু ভিটামিন সাপ্লিমেন্ট নিতে পারেন। তার সাথে আপনি দেখুন যে এই ভিটামিন যে খাবারে বেশি, সেই খাবারগুলো আপনি ঠিক মতো প্রাকৃতিক উপায়ে আপনি সুষম খাবার খাচ্ছেন কিনা। এর পাশাপাশি সফট বল দিয়ে আপনি একটু ব্যায়াম করবেন। আর রাতের বেলা দেখা যায় যদি আমরা অনেক সময় কোনো কারণে হাত যদি শরীরের নিচে চাপা পড়ে, অনেক সময় দেখা যায় যে খাট থেকে হাত বের হয়ে একটু ঝুলে আছে, অর্থাৎ কোনো কারণে যদি হাত একটু ঝুলে পড়ে বা চাপা পড়ে, তাহলে দেখা যায় যে এটা বেড়ে যায়, ব্লাড সার্কুলেশনটা তখন একটু ব্যাহত হয়, ব্যথা বেড়ে যায়। তো আপনি খেয়াল করুন, চেষ্টা করুন যেন হাতটা রাতে স্বাভাবিক অবস্থায় থাকে। এবং খুব ভালো হয় একটি বালিশ দিয়ে, যেমন একটু আগে আমি বলেছি যে পায়ের নিচে বালিশ দিয়ে পাকে উঁচু রাখুন, সেরকম হাতকেও একটি বালিশ দিয়ে যদি একটু উঁচু রাখতে পারেন রাতে শোয়ার সময়, তাহলে আপনি যথেষ্ট আরাম পাবেন। আর এর পাশাপাশি যদি এটা বেশি হয়, তখন তো আপনি ডাক্তারের শরণাপন্ন হবেনই। তখন ডাক্তার আমরা বলি যে নার্ভ কন্ডাকশন স্টাডি, NCS, এই ধরনের টেস্ট দিয়ে এটাকে নির্ণয় করেন। এবং যদি আন্ডারলাইং কোনো ডিজিজ থাকে, সেটা লাইক ডায়াবেটিস, থাইরয়েড, সেটাকে চিকিৎসা করতে হবে। পাশাপাশি আমরা কিছু ওষুধ দিই, আবার ওই প্রিগাবালিন, মেরোগাবালিন, তারপর ডিলক্সেন, এই ধরনের ওষুধগুলো আমরা সাধারণত অনেক সময় ব্যবহার করি। তো আর এর পাশাপাশি এরপরেও যদি না হয়, তখন এই কবজিতে বা রিস্টে ইঞ্জেকশন দিতে হয় সেটা। এবং সবশেষ হচ্ছে সার্জারি, যে যাদের এই কোনো কিছুতেই এই কার্পাল টানেল সিনড্রোম উন্নতি হয় না, তাদের ক্ষেত্রে সার্জারিতে যেতে হয়, মানে সার্জিক্যাল ব্যবস্থাও আছে। রাইট, অবশ্যই। তো এটি একটি বিষয়, যদি শুধু হাতের কবজি এবং এই দিকে যদি আপনার সমস্যা হয়। আর যদি পুরো হাত জুড়ে জ্বালা পোড়া করে, ব্যথা করে, তাহলে আমরা বলবো যে প্রথমত তো আমরা যে ডায়াবেটিস ওই কথাগুলো বারবার ফিরে আসি, তার সাথে আমরা চিন্তা করবো যে আপনার সার্ভাইকাল স্পন্ডাইলোপ্যাথি আছে কিনা, যে এটা অনেক কারণেই হতে পারে। বয়সে যেটা আমরা বলেছি যে হাড়ের ক্ষয়ের কারণে হতে পারে, ঘাড়ে কোনো আঘাত লাগলে হতে পারে, তো অন্য কোনো আর্থ্রাইটিস জনিত রোগ থাকলে হতে পারে।
তো আমাদের অনেক সময় আমরা তখন কিন্তু আপনার ঘাড়ের এমআরআই করতে হয়, কারণ আপনি যদি শুধু এক্স-রে করেন তাহলে শুধু হাড়ের ছবি আসবে, কিন্তু ওই যে কোন নার্ভে চাপা পড়লো, হাড়টা সরে গিয়ে কোন নার্ভে চাপ দিচ্ছে, সেই সফট স্ট্রাকচারটাকে পেতে হলে এমআরআই করতে হবে, দেখার জন্য এমআরআই করতে। অনেক সময় আমাদের রোগীরা বলেন, স্যার আমার তো হাতে ব্যথা, হাত জ্বালা পোড়া করছে, আপনি ঘাড়ের এমআরআই কেন করবেন? তো তখন আমাদের বোঝাতে হয় যে আসলে আপনার এখান থেকেই রগগুলো বা নার্ভগুলো নামছে, চাপটা এখানে পড়ছে, যদিও ব্যথা আপনি হাতে অনুভব করছেন। ঘাড়ে অনেক সময় পেশেন্টদের ওরকম অনেক সময় ব্যথা বা কোনো উপসর্গ থাকে না, দেখা যায় যে হাতে সমস্যা। তো বাট দ্য সেন্টার হচ্ছে যে ইয়েতে আপনার সার্ভাইকাল স্পাইন। তো এই জন্য আমাদের অনেক সময় একই জিনিস পায়ের ক্ষেত্রেও, যে আমাদের লাম্বার স্পাইন ওই জায়গাটা বা যেখানে আমরা মনে করব সেই জায়গার এমআরআই করতে হয়। তো তখন ওই রুগীদের একটু ব্যাখ্যা দিতে হয় যে আপনার পায়ে ব্যথা, রুগীরা স্বাভাবিকভাবে বলে আমার এইখানে ব্যথা, আপনি এখানে একটা এক্স-রে করেন। তো পেশেন্টদের বিষয়ে আপনারা খুব ভালোভাবে কাউন্সেলিংটা করে নেন, শুরুতেই তাদেরকে বুঝিয়ে নেন যে এই কারণে যে আসলে এটা আপনার রগের ব্যথা, নার্ভের ব্যথা, এটা আপনার সেন্টার হচ্ছে কোমর বা ঘাড়, ওখানে এমআরআই করতে হবে। আপনার পায়ে এক্স-রে করে বা হাতে এক্স-রে করে আসলে তেমন একটা লাভ নেই। তো এর পাশাপাশি আমরা বলবো যে এই ধরনের যদি উপসর্গ দেখা যায়, আপনি তো স্বাভাবিকভাবে যেগুলো বললাম যে এইসব সাধারণ আপনার ডায়াবেটিস কন্ট্রোল এবং এই জিনিসগুলোর দিকে গুরুত্ব দিবেন। নিয়মিত সকালবেলা বা বিকেলে আধা ঘন্টা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, এই যে ঘাড়ের এক্সারসাইজগুলো, একটু কোমরের এক্সারসাইজগুলো, এর আধা ঘন্টা হাঁটা আপনার জন্য খুবই উপকারী। তার সাথে সুষম খাদ্য, যেটা আমরা বললাম যে কোনো ভিটামিনের অভাব যেন না, মানে ওষুধের পাশাপাশি আপনারা লাইফস্টাইল মডিফিকেশনটাকেও অবশ্যই গুরুত্ব দেব। ওজন আধিক্য থাকলে সেটি কমিয়ে নিতে হবে, বিশেষ করে কোমর ব্যথার জন্য, তার হাঁটুর ব্যথার জন্য। আর হচ্ছে আপনার এর পাশাপাশি আপনি প্রাথমিক ব্যথায় আবারও বলবো প্যারাসিটামল ছাড়া অন্য ওষুধ না খাওয়ার জন্যই। বেশি ব্যথার ওষুধ ডাক্তারের পরামর্শ ছাড়া খাবেন না। আবার আরেকটা আমরা বলি যে অনেক সময় আমাদের ফার্মেসিগুলোতে স্টেরয়েড জাতীয় ওষুধ দিয়ে দেয়, যেটা অত্যন্ত ক্ষতিকর। রোগ নির্ণয় না করে আপনি যদি বিভিন্ন নামে পাওয়া যায় স্টেরয়েড ওষুধগুলো, এগুলো কিন্তু খেলে সাময়িক আরাম পাওয়া যায়, খুব দ্রুত উপশম হয়ে যায়। তখন রোগীরা ওই ওষুধের প্রতি ঝুঁকে পড়েন এবং ডাক্তারের পরামর্শ ছাড়াই অহেতুক এই ব্যথার ওষুধগুলো, আপনার এই স্টেরয়েড জাতীয় ওষুধগুলো খান, এবং তখন দেখা যায় যে ওই আপনার এই নিউরোপ্যাথিতে কষ্ট আছে কিন্তু খুব বেশি জীবনের ঝুঁকি কিন্তু নেই। অর্থাৎ এই রোগে কিন্তু মারা যাবেন না। হ্যাঁ, এর আন্ডারলাইং যে কজ লাইক ডায়াবেটিস, সেটি আপনার মৃত্যুর কারণ হতে পারে, কিন্তু এই যে হাত পা ব্যথা, জ্বালা পোড়া, কামড়, এগুলোর যে উপসর্গ, এই রোগে কিন্তু আপনার মৃত্যু ঝুঁকি নেই। কিন্তু ওটাকে নিরাময় করতে গিয়ে এই ওষুধপত্র খেয়ে আপনি যদি কিডনির রোগ করে ফেলেন, মানে ইরেশনাল যে ইউজ ড্রাগে, সেটা থেকে আরো বেশি ক্ষতি সবের কারণে আপনার যদি কিডনি রোগ হয়ে যায়, আমরা একটু বিরতিতে যাব, বিরতির পর ফিরে আসছি, আরো ক্ষতির সম্মুখীন হবেন অবশ্যই। প্রিয় দর্শক, জিসকা প্রেজেন্স পিউলি মেডিকেল 24 অনুষ্ঠানের পর্যায়ে আবার একটি ছোট্ট বিরতিতে যাচ্ছি, বিরতির পর ফিরে আসছি, আমাদের সাথেই থাকুন। বিরতি শেষে আবার আমন্ত্রণ জানাচ্ছি জিসকা প্রেজেন্স পিউলি মেডিকেল 24 অনুষ্ঠানে। আজকের পর্বে আমরা কথা বলছি হাত পা জ্বালা পোড়া এবং ব্যথা নিরাময়ের উপায় বিষয়ে। আর আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার সৈয়দ গোলাম মগনি মাওলা, মেডিসিন বিশেষজ্ঞ, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল। এছাড়া স্যার ধানমন্ডি পপুলার নিয়মিত রোগী দেখে থাকেন। প্রিয় দর্শক, আমাদের এই আয়োজনে যদি আপনারা সরাসরি ফোন করতে চান, তাহলে টিভি স্ক্রলে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারটিতে ডায়াল করতে হবে। আমরা এতক্ষণ বয়স্ক বা যারা একটু অপেক্ষাকৃত বেশি বয়সের, তাদের হাত পায়ের যে ব্যথা বা যে ডিফিউজ পেইনের কথা স্যার আপনি বলছেন, সেটা সম্পর্কে জানছিলাম। তা আমি এখন একটু বাচ্চাদের বিষয়ে জানতে চাই যে অনেক সময় দেখা যায় যে বাচ্চারা, মানে বিশেষ করে 18 বছরের নিচে ওই বয়সটাতে বাচ্চারা একটা ব্যথার কমপ্লেন করেন এবং বাবা মায়েরা বা অভিভাবকেরা কিন্তু তখন স্যার ভয় পান যে বাচ্চাটার কি বাত জ্বর কিনা, কারণ বাত জ্বর আমরা জানি যে অল্প বয়সের সাথে এটার একটা সম্পর্ক আছে। তো স্যার এই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন? ধন্যবাদ আপনাকে চমৎকার প্রশ্নের জন্য। কারণ আসলেই আমাদের বিশেষ করে উৎকণ্ঠিত বাবা মা এরকম বাচ্চাদের, আমি বলবো যে সাধারণত 6 থেকে 12 বছর বয়সী বাচ্চাদেরকে বেশি নিয়ে আসেন যে এই ধরনের ব্যথার জন্য, যে ব্যথা এবং ওনারা শঙ্কা করেন যে এটাকে বাত জ্বর কিনা।
প্রথমে আমি বলবো যে বাত জ্বরের লক্ষণগুলো আপনারা ভালো করে জেনে নিন। সেটা হচ্ছে বাত জ্বর হলে, যেহেতু নামটার মধ্যে জ্বর আছে, তাহলে রুগীর জ্বর থাকতে হবে। জ্বর নিয়ে আমাদের কিন্তু সমাজে ভুল ধারণা আছে, যেমন প্রায় আমরা হাত দিয়ে বলি গাটা গরম, এটাই জ্বর। আপনারা অবশ্যই জ্বর বলতে থার্মোমিটারে 100 ডিগ্রি ফারেনহাইটের উপরে আপনার জ্বরের মাত্রা যেতে হবে। তাহলে আপনার যদি মনে হয় যে আপনার বাচ্চার ব্যথা আছে এরকম, প্রথমে আপনি দেখুন তার জ্বর আছে কিনা। যদি জ্বর না থাকে তাহলে আপনি উৎকণ্ঠিত হবার তেমন কিছু নেই। কিন্তু যদি দেখেন যে ব্যথার সাথে জ্বরও হয় এবং থার্মোমিটারে সেটা 100-র উপরে যায়, তাহলে এটা একটি অ্যালার্ম সাইন। সেক্ষেত্রে অবশ্যই বাত জ্বরের একটা সম্ভাবনা থাকবে। 1, 2 হচ্ছে বাত জ্বরে কিন্তু আমার গিরা বা আমার জয়েন্ট এটা কিন্তু ফুলে যাবে, ইনফ্ল্যামেশনের যে সাইনগুলো সেটা থাকবে। হাঁটু হোক, সাধারণত হাঁটু, কমনলি গোড়ালি হোক, কবজি হোক, আমার যে কোনো একটা জয়েন্ট বা আমার গিরা এটা ফুলে যাবে, লাল হবে, বেশ তীব্র ব্যথা হবে। তার পাশাপাশি এক জয়েন্ট থেকে আরেক জয়েন্টে এটি সুইচ করবে, মানে মাইগ্রেটরি পেইন করবে। আজ 2 দিন হাঁটুতে হলো, তারপর এটা গোড়ালিতেও একই ধরনের ব্যথার দেখা যাবে। এর সাথে আমার বুক ধরফর বা অন্যান্য একটু বুকের বাম পাশে কিছু কমপ্লেইন্স আমাদের বাচ্চারা করতে পারে। এই ধরনের লক্ষণ দেখা দিলে তখন আপনি আসলে বাত জ্বর মনে করবেন। কিন্তু আপনার যদি দেখা যায় যে আমার কোনো গিরা ফুলছে না, আমার কোনো জ্বর নেই, বাচ্চা মূলত বিকেলবেলা বা সন্ধ্যার পরে বলে যে পা ব্যথা, মূলত হাতের ব্যথা কম বলবে, পায়ের ব্যথা বলবে, এইসব ক্ষেত্রে আপনি আসলে এটাকে গ্রোয়িং পেইন, যেটা কমন, এবং এটাই 90% ক্ষেত্রেই কিন্তু এই গ্রোয়িং পেইনটা নিয়েই আসলে বাবা মারা অহেতুক উৎকণ্ঠা বোধ করেন। তারা এই ক্ষেত্রে বাচ্চারা আসলে এই সময় বাচ্চারা বড় হচ্ছে, তাদের স্কেলেটন, হাত পার হাড়গুলো বড় হচ্ছে, অনেকের এক ধরনের ব্যথা তৈরি হয়। মানে এটা কি স্যার মেকানিক্যাল একটা পেইন আমরা বলতে পারি? ফিজিওলজিক্যাল। আচ্ছা, ফিজিওলজিক্যাল, অর্থাৎ হাড়গুলো বড় হচ্ছে, এটার কারণে অনেকে, সবার না, এক ধরনের গ্রোয়িং পেইন, অনেকে একটু চাপা, একটু ব্যথা অনেক সময় বাচ্চারা অনুভব করেন। এর চেয়েও যেটা বেশি কমন সেটা হচ্ছে এই যে 6 থেকে 12 বছর, যেটা আমি বললাম, এই সময়টাতে বাচ্চারা সারাদিন প্রচুর ছোটাছুটি করে। ওদের খেলাই হচ্ছে দৌড়াদৌড়ি খেলা। ওরা স্কুলের মাঠে দৌড়ায়, ওরা বাসায় এসে দেখবেন সারাদিন বাসায় দৌড়াদৌড়ি করছে। তো বিকেলে বা সন্ধ্যায় যখন ওরা বিছানায় আসে, যখন রেস্ট নেয়, এই সারাদিন দৌড়াদৌড়ির একটা ব্যথা ওরা তখন এটা নিয়ে আসলে খুব বেশি উদ্বিগ্ন হবার কোনো কারণ নেই। যদি আপনার কোনো গিরা না ফুলে, জ্বর না হয়, ওরকম কোনো বিশেষ তীব্র ব্যথা না হয়, তাহলে চিন্তার কিছু নেই। এই ক্ষেত্রে হালকা একটু গরম সেক দিন বাচ্চাকে, এবং প্যারাসিটামল কনজারভেটিভ ট্রিটমেন্ট করলেই করতে পারেন। আপনার খাবার দাবারটা ঠিকমতো হচ্ছে কিনা, খাবার দাবারে ক্যালসিয়াম জনিত যে খাবারগুলো আমাদের মাছ, মাংস, দুধ, ডিম, ছোট মাছ, এগুলোতে সবজি, বাচ্চারা অনেক সময় মাছ এবং সবজি খেতে চায় না। তো এইসব ব্যাপারে আপনারা একটু বাড়তি তাদের যে চাহিদাটা থাকে এই বয়সে হওয়া, সেটা পূরণ, এবং হালকা একটু গরম শেক, একটু পাটাকে একটু হালকা ম্যাসেজ করে দেওয়া, এটুকুই যথেষ্ট। তারপরে না হলে আপনি অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে পারেন। স্যার, আমি একটু আরেকটা বিষয় আসতে চাই। আপনি ইতোমধ্যে এটা নিয়ে বলছিলেন যে পোস্ট মেনোপোজাল যে ফেজটা থাকে মহিলাদের, সেই সময়টাতে তাদের হাড় ক্ষয়টা অনেক বেশি ত্বরান্বিত হয়, এবং সেটার কারণে কিন্তু স্যার তাদের যে ডিফিউজ পেইন। আমি যেটা বলবো যে যাদের, আমাদের মায়েদের, আমাদের বোনদের যখন এই মেনোপজ বা আমাদের যে মাসিক, যেটাকে আমরা সাধারণ ভাষায় বলি, মাসিক বন্ধ হয়ে গেলে তখন হরমোনের যে পরিবর্তন হয়, সেটার কারণে একই সাথে ওই হাড়ের ক্ষয়জনিত ব্যথাও হয়, একটু ক্যালসিয়ামের হাড়টা একটু বেশি ক্ষয় হয়, আবার পাশাপাশি এই নার্ভ পেইন বা শরীরে এক ধরনের, যেটাকে আমরা বলি দাহ, বা যেটাকে আপনি জানেন আমরা বলি ফ্ল্যাশ, হট ফ্ল্যাশ, এর গরম লাগে শরীরটা, হঠাৎ করে মনে হয় কোনো কারণ নেই শরীরটা গরম হয়ে ঝরঝর করে ঘাম হচ্ছে। তার সাথে ওনারা হাত পায়ে জ্বালা পোড়া অনুভব করেন, গরম লাগে। এই লক্ষণগুলো হচ্ছে পোস্টমেনোপজাল। এই ক্ষেত্রে আসলে মূলত ওই সময় একটু যদি প্রয়োজন হয়, একটু হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি একজন ডাক্তারের মাধ্যমে অবশ্যই, কারণ এগুলো সাইড এফেক্টও আছে, সেগুলো নিয়ে, এবং অন্যান্য কিছু ঔষধ আছে, আপনি জানেন যে ক্লোনিডিন এই ধরনের ব্যবহার করা যায়, বা আমরা যেগুলো বললাম আধুনিক যে জ্বালা পোড়ার ওষুধগুলো, যে প্রিগাবালিন, মিরোগাবালিন,
এগুলো আমরা বিভিন্নভাবে অ্যামাইট্রিপটানিন পুরনো ওষুধ এগুলো আমরা ব্যবহার করে আমরা সুলক্ষণ পাই, রোগীরা আরাম পায়, মানে কিছুটা সিম্পটমটা সাবসাইড করে তবে নিয়ে আসা এতে যায়। আপনার দুশ্চিন্তা করার কিছু নেই। এটি মানে এটাও একটা স্বাভাবিক শারীরবৃত্তীয় একটা প্রক্রিয়ার মাধ্যমেই হচ্ছে। আরেকটি বিষয় আপনাদের এবং দর্শকদের দৃষ্টি আকর্ষণ করব যে বেশি যারা মনে করেন 60-এর উপরে যাদের বয়স তাদের আবার যারা আছেন রাইট, তাদের আবার ওই হাড় ক্ষয় বেশি হলে তখন অস্টিওপোরোসিস হয়, হাড়গুলো ভঙ্গুর হয়ে যায়। সেটার লক্ষণ হচ্ছে সাধারণত আপনি চাপ দিলে, হাড়ে চাপ দিলে ব্যথা পাওয়া যায়, ব্যথা হয়। তো সেটা হচ্ছে 60-এর উপরে যখন বয়স যাবে। তো আমি আবারও বলবো আমাদের দর্শকদেরকে যে যদি আপনার নির্দিষ্ট গিড়া বা নির্দিষ্ট জয়েন্ট যদি ফুলে যায়, লাল হয়, ব্যথা হয়, তাহলে আর্থ্রাইটিস হওয়ার সম্ভাবনা সেটাই বেশি খারাপ। সেটার সেরকম হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। আমাদের এক বোন ফোন করে যে জানতে চেয়েছেন যে 2 পা ফুলে গেছে, যদি হাত পা ফুলে যায় সেটা কিন্তু আবার ভিন্ন। যদিও এই ফোলার সাথে জ্বালাপোড়া ব্যথা প্রায়শই একসাথে উপসর্গ দেখা দেয়, ফুলে গেলে এটাও একটি রেড ফ্ল্যাগ সাইন। ফুলে গেলে অবশ্যই আপনার ডাক্তারের পরামর্শ নিন। কখন আসলে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে এবং মানে সময় বিলম্ব না করে, দেরি না করে সেই পরামর্শগুলো আমি বলছি। অর্থাৎ আবারও বলছি, গিড়া যদি ফুলে যায়, লাল হয়ে যায়, গিড়াতে যদি তীব্র ব্যথা হয়, জয়েন্টে, সেটা গোড়ালি হতে পারে, হাঁটু হতে পারে, কবজি হতে পারে, কনুই হতে পারে, এরকম যদি হয়, তার সাথে যদি জ্বর হয়, এটা একটি খারাপ লক্ষণ। তার সাথে আপনি যদি দেখেন যে আপনার সাথে যে আপনি হাঁটতেই পারছেন না, এতটাই ব্যথা, হ্যাঁ, পা ফেলতে পারছেন না, সেটাকে আপনি গুরুত্বের সাথে নেবেন। যদি কোনো না কারণে আপনার পা ফুলে যায় বা হাতেও ফোলা ভাব দেখা দেয়, তাহলে আপনি ডাক্তারের সাথে অনেক সময় কিন্তু ব্যথার ওষুধ খেলেও পা ফুলে যায়। সুতরাং আপনি কিন্তু ওই যে ব্যথার জন্য ওষুধ খাচ্ছেন, সেটার জন্য কিন্তু পা ফুলে যেতে পারে। তো সব মিলিয়ে পা ফুলাটা খারাপ লক্ষণ। মানে এই যে স্যার আপনি লক্ষণগুলো বললেন, এগুলো হলে কোনোভাবেই মানে সময় ক্ষেপণ করা যাবে না, মানে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। আরেকটা হচ্ছে যে আপনার যদি অনুভূতি কমে যায়, আপনি স্পর্শ করছেন পায়ে বা হাতে, বুঝতে পারছেন যে অনুভূতি কমে যাচ্ছে, আপনি টের পাচ্ছেন না, নাম ফিল করছেন, এগুলো হচ্ছে খারাপ লক্ষণ। আর এগুলো যদি না থাকে, এমনিতেই আপনার হাত পা কামড়াচ্ছে, ব্যথা হচ্ছে, এসব ক্ষেত্রে আবারও আমি বলবো যে ডায়াবেটিস, থাইরয়েড এই ধরনের রোগ আছে কিনা এগুলো একটু দেখে নিন। ওগুলি যদি থাকে তাহলে আপনি নিয়ন্ত্রণ করুন। অন্য কোনো রোগের কারণে কোনো ওষুধ খাচ্ছেন কিনা সেটি খেয়াল করুন। এবং আপনি সাময়িকভাবে একটু প্যারাসিটামল ছাড়া অন্য কোনো ব্যথার ওষুধ খাবেন না। একটু হালকা, এইসব ক্ষেত্রে আমার যদি অনুভূতি কমে যায়, আমরা যেমন বলি যে হালকা একটু গরম, আমাদের হাতে সময় শেষ হয়ে গেছে, আমরা শেষ করব স্যার। তো আমি আশা করছি যে এই সাধারণ জ্ঞানগুলো দিয়ে প্রয়োজনে ডাক্তারের শরণাপন্ন হয়ে আমাদের দর্শকরা ভালো থাকবেন। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ, আবারও ধন্যবাদ পিউলি এবং জিসকাকে। প্রিয় দর্শক, আমাদের আজকের পর্বে আলোচনা ছিল এই পর্যন্তই। আশা করছি আপনারা উপকৃত হয়েছেন। দেখা হবে সামনের পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।